ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ক্লাস অফ আই লার্নিং ইউটিউব চ্যানেল। তোমরা জানো তোমাদের ক্লাস 11-এর যে চ্যাপ্টারটা চলছিল, আমি গত ক্লাসে যে পর্যন্ত থেমেছিলাম সেটা হচ্ছে তোমার গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এবং আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মূত্র বা ইউরিন সংক্রান্ত যাবতীয় তথ্য কিভাবে তৈরি হয়, এবং তোমার মূত্র কী বা কী ধারা এর উপাদানগুলো কী কী। আজকের ক্লাসে আমি পুরো বিষয়টাকে আলোচনা করব তোমাদের নিয়ে। এবং এটা বেশিরভাগটাই যেহেতু মূত্র উৎপাদন পদ্ধতি থিওরিটিক্যাল পার্ট, একটা মূত্র উৎপাদন কীভাবে হয় বা বৃক্কের কাজটা আমি বলে গেছি, তোমার পড়া পরিশ্রাবণ, বৃক্কনালিকা ক্ষরণ, সেই জায়গাটাই আমি কিভাবে মূত্র তৈরি হচ্ছে তার স্টেপ বাই স্টেপ একটু আমি বলে যাব, বা কে এই ধারণাটা দিয়েছিলেন সেগুলো, এবং মূত্র কী বা তার উপাদানগুলি কী কী, হ্যাঁ, বা কী কী ক্যারেক্টার আছে সেই জায়গাগুলো বলে আজকের আমি টোটাল বিষয়টা হচ্ছে আমাদের ইউরিন ফর্মেশন এবং ডিটেলস অ্যাবাউট দ্য ইউরিন, এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা চলে আসি আমাদের ইউরিন ফর্মেশন বা মূত্র উৎপাদন পদ্ধতি। সেই মূত্র উৎপাদন পদ্ধতি আমাদের যদি দেখতে হয়, তাহলে মূত্র আমাদের দেহের অব্যবহৃত পদার্থগুলোকে বা অব্যবহৃত বা ক্ষতিকারক পদার্থ, রেচক পদার্থগুলোকে দেহ থেকে নির্গত করে দেয়। তাহলে মূত্র উৎপাদন পদ্ধতি যদি আমরা আসি, মূত্র উৎপাদন পদ্ধতি প্রথম থেকেই যদি আমরা শুরু করি, সেটা হচ্ছে দেহের মধ্যে যে অব্যবহৃত, আমি একটু ফ্লো চার্ট করি বলি, দেহের মধ্যে যে অব্যবহৃত প্রোটিন, তাহলে দেহের অব্যবহৃত, একদম আমি শুরু করছি আর কি, দেহের অব্যবহৃত প্রোটিন, তোমরা বই থেকে প্রসেসটা একটু নিজেরা বা নোটটা একটু বানিয়ে নিও। দেহের অব্যবহৃত প্রোটিন, দেহের অব্যবহৃত প্রোটিন ছিল, সেই প্রোটিনটা কি হবে না, সেই প্রোটিনটা তোমার রূপান্তরিত হচ্ছে কিসে না, সেই প্রোটিনটা রূপান্তরিত হচ্ছে অ্যামোনিয়ায়। অ্যামোনিয়া, তাহলে অব্যবহৃত প্রোটিন রূপান্তরিত হলো কিসে, অ্যামোনিয়া, NH3। এবং এখানে যে উৎসেচকটা কাজ করছে সেটা হচ্ছে ডি অ্যামাইনেজ, ডি অ্যামাইনেজ উৎসেচক। তাহলে উৎসেচকটার নাম হচ্ছে ডি অ্যামাইনেজ। তাহলে ডি অ্যামাইনেজ উৎসেচকের সহায়তায় দেহের অব্যবহৃত প্রোটিন প্রথমে কিসে কনভার্ট হলো, অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া কোথায় আসবে, যকৃতে। ঠিক আছে, তাহলে যকৃতে এসে তোমার ইউরিয়া পরিণত হবে। তাহলে অ্যামোনিয়াটা এবার কোথায় ট্রান্সফার হয়ে গেল, এই অ্যামোনিয়া চলে গেল কোথায়, যকৃত বা লিভারে। তাহলে যকৃতে একটা চক্র হয় যেটাকে বলা হয় অর্নিথিন চক্র, অর্নিথিন চক্র। তাহলে অর্নিথিন চক্রের মাধ্যমে কি হয়, অ্যামোনিয়াটা রূপান্তর হচ্ছে কোথায় না, অ্যামোনিয়াটা রূপান্তর হচ্ছে ইউরিয়ায়। ওকে, তাহলে অ্যামোনিয়াটা রূপান্তর হলো কোথায়, ইউরিয়া। কোন কোন জায়গায় ঘটনা ঘটছে, যকৃতে। তাহলে যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়াটা ইউরিয়ায় রূপান্তরিত হলো, এবং এখানে যে উৎসেচকটা, সেই উৎসেচকটার নাম হচ্ছে আর্জিনেজ, আর্জিনেজ। ঠিক আছে, আর্জিনেজ, আর্জিনেজ উৎসেচকের সহায়তায় কি হলো, অ্যামোনিয়াটা রূপান্তরিত হলো ইউরিয়ায়। তাহলে এই ইউরিয়াই হচ্ছে মানুষের প্রধান বা মুখ্য রেচন পদার্থ। তাহলে কি হলো, প্রথম স্টেপ দেখো, তাহলে প্রথম স্টেপ বলা হলো দেহের মধ্যে যে অব্যবহৃত প্রোটিনগুলো ছিল সেগুলো ডি অ্যামাইনেজ নামক উৎসেচকের সহায়তায় প্রথমে অ্যামোনিয়ায় রূপান্তরিত হলো, সেই অ্যামোনিয়া চলে গেল যকৃতে। তাহলে যকৃতে একটা চক্রাকার পদ্ধতি সম্পন্ন হয় যেটাকে বলা হচ্ছে অর্নিথিন চক্র। ঠিক আছে, অর্নিথিন সাইকেল। তাহলে এই অর্নিথিন চক্রের মাধ্যমে কি হয় না, যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে অ্যামোনিয়াটা ইউরিয়া রূপান্তরিত হচ্ছে, এবং উৎসেচকটা যে সাহায্য করে তার নাম হচ্ছে আর্জিনেজ, আর্জিনেজ ইউরিয়া পরিণত হলো। এবার এই ইউরিয়াটা কোথায় আসবে না, ইউরিয়াটা আসবে নেফ্রন। তাহলে ইউরিয়াটা নেফ্রন এসে কি করছে না, এইখানে মূত্র উৎপাদন পদ্ধতি এইখান থেকে এবার শুরু হচ্ছে। এবং সর্বাধিক বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় মূত্র উৎপাদন পদ্ধতি সম্পর্কে মতামত দিয়েছিলেন বা পদ্ধতি সম্পর্কে বলেছিলেন, কিন্তু সব থেকে কুসনির মতবাদ, ঠিক আছে, সর্বাধুনিক মতবাদ যেটা, সেটা হচ্ছে কুসনি, কুসনি, কুসনির সর্বাধুনিক মতবাদ, কুসনি, CUSNEY, কুসনি এর মতানুসারে, কুসনি এর মতানুসারে মূত্র উৎপাদনটাকে কি করা হচ্ছে না, মূত্র উৎপাদনটাকে তিনটে পদ্ধতিতে ভাগ করা যায়, 1, 2 এবং 3। তাহলে 1 নম্বর কি হয় না, 1 নম্বর প্রসেস যেটা ঘটে সেটা হচ্ছে তোমার গ্লোমেরুলাসে পড়া পরিশ্রাবণ। তাহলে 1 নম্বর প্রসেস যেটা হবে, পরপর আমরা এগুলো বুঝবো সবগুলোই। প্রথমেই হবে গ্লোমেরুলাসে, গ্লোমেরুলাসে পড়া পরিশ্রাবণ, পড়া পরিশ্রাবণ। ঠিক আছে, বা আলট্রা ফিল্ট্রেশন, যেটা আমরা আগে বলেছিলাম, গ্লোমেরুলাসে পড়া পরিশ্রাবণ ঘটবে। 2 নম্বর হচ্ছে কি না, বৃক্কীয় নালিকার পুনঃবিশেষণ ঘটবে বা রিঅ্যাবজর্পশন, বৃক্কীয় নালিকার, বৃক্কীয় নালিকার পুনর্বিশেষণ বা রিঅ্যাবজর্পশন, পুনর্বিশেষণ।
এখানে পুনর্বিশ্বসিত হবে, বিশেষণ ঘটবে। আর 3 নম্বর হচ্ছে টিউবিউলার ক্ষরণ। 3 নম্বর হচ্ছে কি বললাম, 3 নম্বর হচ্ছে বৃক্কীয় নালিকার ক্ষরণ বা টিউবিউলার ক্ষরণ। বৃক্কীয় নালিকার ক্ষরণ বা টিউবিউলার সিক্রেশন। তাহলে 3টে ঘটনা ঘটবে কি কি না, কুশলি বলেছিলেন যে মুক্ত উৎপাদন পদ্ধতি। তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন পার্টে ফেললে মুক্ত উৎপাদনের মধ্যে, তারপরে 3টে কুশলির মতবাদ আসছে, সেটা হচ্ছে কি গ্লোমেরুলাসে পড়া পরিশ্রাবণ, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে তোমার কি, 2 নম্বর হচ্ছে বৃক্কীয় নালিকার পুনর্বিশেষণ, আর 3 নম্বর হচ্ছে বৃক্কীয় নালিকার ক্ষরণ। তাহলে এক এক করে আমরা আলোচনায় আসি। তাহলে এক এক করে আলোচনায় আসলে কি পাবো না, এক এক করে আলোচনায় এসে দেখো এখানে বলছে যে আমরা যদি একটু পিছন দিকে ফিরে যাই, গ্লোমেরুলাসের প্রথমটা আলোচনা করি, গ্লোমেরুলাসে পড়া পরিশ্রাবণ। তাহলে আমরা যদি পাশে একটু ছবিটা দেখি, সেই একই ছবি আমাদের বারবার ঘুরে ফিরে আসছে, যেটা হচ্ছে তোমার ম্যালফিজিয়ান কর্পাসেলের অন্তর্মুখী ধমনিকার ব্যাসটা কি হয় বেশি, এবং বহির্মুখী ধমনিকার ব্যাস কি হয়, বহির্মুখী ধমনিকার ব্যাসটা হচ্ছে কি কম। তাহলে অন্তর্মুখী ধমনিকা দিয়ে সব পদার্থ প্রবেশ করলো, এখানে জালক আছে, জালকের মধ্যে কি হচ্ছে, জালকের মধ্যে দিয়ে ফিল্ট্রেশন হচ্ছে, আর বহির্মুখী ধমনিকা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবং এটা ভালো করে লক্ষ্য করো, অন্তর্মুখী ধমনিকার ব্যাসটা বেশি, যেটাকে বলা হচ্ছিল 30 মাইক্রন, আর বহির্মুখী ধমনিকার ব্যাসটা হচ্ছে কম। তাহলে বহির্মুখী ধমনিকার ব্যাস কম হয়, এই গ্লোমেরুলাসের মধ্যে একটা প্রচন্ড চাপের সৃষ্টি হয়। তাহলে চাপের সৃষ্টি হওয়ার ফলে কি হবে, গ্লোমেরুলাসে আলট্রাফিল্ট্রেশন হচ্ছে। তাহলে আলট্রাফিল্ট্রেশন হলে যেহেতু বেশি পদার্থ ঢুকছে আর কম পদার্থ বাইরে বেরোচ্ছে, ফলে এখানে একটা প্রচন্ড পরিমাণে প্রেসার ক্রিয়েট হওয়ার জন্য আলট্রাফিল্ট্রেট হয়ে গ্লোমেরুলাস থেকে প্রয়োজনীয় পদার্থ পুনঃশোষিত তোমার ফিল্ট্রেট হয়ে তোমার পরাপরিস্রাবিত হয়ে কোথায় চলে আসে, বোম্যান্স ক্যাপসুলে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে গ্লোমেরুলাসের পরাপরিস্রাবণ। যদি আমি বলি এটাকে কি বলবো না, বলছে এই ইউরিয়া, তাহলে ইউরিয়াটা এখানে প্রবেশ করলো, তাহলে এই ইউরিয়াটাই অন্তর্মুখী, কারণ এটা মুখ্য রেজিন পদার্থ, তাহলে এই ইউরিয়াটাই হচ্ছে অন্তর্মুখী ধমনিকা দিয়ে প্রবেশ করছে। তাহলে এই ইউরিয়া এবং অন্যান্য রেচন পদার্থযুক্ত রক্ত কি হবে না, বৃক্কীয় ধমনির মধ্য দিয়ে অন্তর্মুখী ধমনিকা দিয়ে কোথায় প্রবেশ করলো, অন্তর্মুখী ধমনিকা দিয়ে গ্লোমেরুলাসে প্রবেশ করলো। এবং এই গ্লোমেরুলাস থেকে কি হয় না, অন্তর্মুখী ধমনিকার তুলনায় বহির্মুখী ধমনিকার ব্যাস কম হয়, রেচন পদার্থ এবং বিভিন্ন লবণ, তাহলে রেচন পদার্থ এবং বিভিন্ন লবণ সহ ওই যে অপ্রয়োজনীয় উপাদান যেগুলো আছে, সেগুলো গ্লোমেরুলাসের পাতলা জালক ভেদ করে কোথায় চলে আসবে, বোম্যান্স ক্যাপসুলে। তাহলে এটা হচ্ছে গ্লোমেরুলাসের পরাপরিস্রাবণ, যেটা আমরা আগের দিনও দেখেছিলাম। তাহলে প্রথম পয়েন্ট আসলো এটা। 2 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে, বৃক্কীয় নালিকার পুনর্বিশেষণ, রিঅ্যাবজর্পশন। তাহলে বৃক্কীয় নালিকা পুনর্বিশেষিত হবে, এবং বৃক্কীয় নালিকায় তাহলে বোম্যান্স ক্যাপসুল থেকে পরিশুদ্ধ তরল কোথায় চলে আসবে, বৃক্কীয় নালিকা, সেখানে পিসিটি, লুপ অফ হেনলি, ডিসিটি। তাহলে 3টে নালী আছে। বৃক্কীয় নালিকার পুনঃশোষণের ক্ষেত্রে কি হচ্ছে না, বৃক্কীয় নালিকায় বিভিন্ন পদার্থ পুনঃশোষিত হয়ে কোথায় ফিরে যাচ্ছে না, তোমার প্রয়োজনীয় পদার্থের পুনঃশোষণ ঘটে। এবং এইখানে পুনঃশোষিত হয় কি কি পদার্থ পুনঃশোষিত হয়, যেমন হচ্ছে তোমার অ্যামোনিয়া, ইউরিয়া, এই অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, তাই তো অ্যামোনিয়া। তাহলে কি কি 2 নম্বর পয়েন্ট আছে বৃক্কীয় নালিকা পুনঃশোষণ। বৃক্কীয় নালিকা পুনঃশোষণে কি হয়, অ্যামোনিয়া, ক্রিয়েটিন, হিপিউরিক অ্যাসিড, কাজগুলো সব লিখিয়েছিলাম, হিপিউরিক অ্যাসিড। আচ্ছা, আর কি হয়, জল, আর কি হয়, খনিজ লবণ। তাহলে এই সমস্ত পদার্থগুলো কি হবে, রিঅ্যাবজর্ব। তাহলে রিঅ্যাবজর্ব বা পুনর্বিশেষণ ঘটবে এই সকল পদার্থগুলো। এবং এই বৃক্কীয় নালিকায় একটা হরমোন থাকে, যেটা কি হয়, জলের পুনর্বিশেষণে সাহায্য করে, ADH। বৃক্কীয় নালিকায় একটা হরমোন থাকে যার নাম হচ্ছে ADH। এই ADH জলের পুনর্বিশেষণে সাহায্য করছে। তাহলে ADH এর পরিমাণ স্বাভাবিক হলে, আমরা ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি, এবং সেখানে ADH এর পরিমাণ কম হলে কি হয়, জলের পুনঃশোষণ হ্রাস পায়, ফলে মূত্রের উৎপাদন বেড়ে যায়। আর ADH এর পরিমাণ স্বাভাবিক হলে জলের পুনঃশোষণটা স্বাভাবিক হয়। তাহলে এই ADH জলের পুনঃশোষণে বা বৃক্কীয় নালিকার পুনঃশোষণে সাহায্য করবে। তাহলে এটা গেল হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্ট বলো। 3 নম্বর পয়েন্টে বৃক্কীয় নালিকার ক্ষরণ। তাহলে বৃক্কীয় নালিকা থেকে কিছু পদার্থ খরিত হয়ে মূত্রে মেশে। তাহলে বৃক্কীয় নালিকার ক্ষরণ হলো, কিছু পদার্থ খরিত হয়ে বৃক্কীয় নালিকায় মিশলো, এবং এই সমস্ত পদার্থগুলো কি পুনর্বিশেষিত তরলটা তোমার কোথায় যাবে, প্রথমে আসবে পিসিটি, তারপরে আসবে কোথায়, লুপ অফ হেনলি, তাহলে হেনলি, তারপরে কোথায় চলে যাবে, ডিসিটি। তাহলে ডিসিটি থেকে কোথায় আসবে, কালেক্টিং টিউব বা সংগ্রাহী নালিকা। তাহলে সংগ্রাহী নালীর মধ্যে পৌঁছালো। তাহলে এখান থেকে সংগ্রাহী নালিকা যে তরলটাই আসছে, পরিশুদ্ধ এবং পুনর্বিশেষিত তরলটা, সেটাকে বলা হচ্ছে কি, মূত্ররূপে সংগ্রাহী নালিকা গ্রহণ করে। কিন্তু সংগ্রাহী নালিকা যাওয়ার আগে বৃক্কীয় নালিকা থেকে কিছু পদার্থ খরিত হয়।
তাহলে বৃক্কীয় নালিকা থেকে কিছু পদার্থ খরিত হয়, সেগুলো কি কি হতে পারে না, সেগুলো হতে পারে তোমার ইউরিয়া, পটাশিয়াম, অ্যামোনিয়া, বাইকার্বনেট, তাই তো, ইউরিয়া, পটাশিয়াম, বাইকার্বনেট, অ্যামোনিয়া, এই সমস্ত পদার্থগুলো খরিত হয়, মূত্রের সাথে মিশে যায় এবং সেই পদার্থগুলো কোথায় চলে যায়, সংগ্রাহী নালিকা থেকে ইউরিন বা মূত্ররূপে দেহের বাইরে নির্গত হয়। তাহলে এবার কি হবে, এবার হচ্ছে ইউরিনটা কোথায় গেল, সংগ্রাহী নালিকাগুলো মিলে কি তৈরি করে, বেলিনির নালী। তাহলে সংগ্রাহী নালিকা থেকে কোথায় আসবে, ডাক্ট অফ বেলিনি বা বেলিনির নালী থেকে কোথায়, রেনাল প্যাপিলা থেকে, সরি, বেলিনির নালী থেকে, হ্যাঁ, রেনাল প্যাপিলা থেকে মাইনর ক্যালিক্স থেকে কোথায়, মেজর ক্যালিক্স থেকে কোথায়, রেনাল পেলভিস থেকে কোথায়, রেনাল পেলভিস থেকে গোবিনি বা ইউরেটার, সেখান থেকে ব্লাডার দিয়ে মূত্রনালী দিয়ে হয়ে দেহের বাইরে নির্গত হয়ে যায়। তাহলে এইভাবেই হচ্ছে তোমার মূত্র উৎপাদন পদ্ধতিটা সম্পন্ন হয়। হলো, তাহলে এই হচ্ছে তোমার টোটাল মূত্র উৎপাদন পদ্ধতি, যেটা হিউম্যানের ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে দেখো মোটামুটি সবাই বুঝতে পেরেছো এবং এটাই লিখবে, গ্লোমেরুলাসের পড়া পরিশ্রাবণ, বৃক্কীয় নালিকার পুনর্বিশেষণ এবং বৃক্কীয় নালিকার ক্ষরণ দিয়ে মূত্রটা উৎপন্ন হচ্ছে এবং মূত্রটা দেহের বাইরে নির্গত হয়ে যাচ্ছে। তাহলে মোটামুটি দেখো মূত্র উৎপাদন পদ্ধতি সম্পর্কে যতটা ছিল বা যতটা 3 নম্বরের কোশ্চেন সেটা আমি বলে দিলাম। এবার আমরা চলে আসবো যেটা আমাদের পরবর্তী টপিক, আমি বলেছিলাম যে দুটো টপিক পড়াবো, একটা হচ্ছে মূত্র উৎপাদন পদ্ধতি আর একটা হচ্ছে কি মূত্র সম্পর্কে ডিটেলস। তাহলে মূত্র সম্পর্কে ডিটেলস আমরা চলে আসি, যেটা হচ্ছে কি আমরা জানি আমাদের দেহের মধ্যে যে সমস্ত বর্জ্য পদার্থ থাকে, সেই রেচন পদার্থ থাকে, তাহলে রেচন পদার্থগুলো সেগুলো মূত্রের মাধ্যমে তরল আকারে দেহের বাইরে নির্গত হয়। তাহলে এই মূত্র হচ্ছে মানুষের প্রধান রেচন পদার্থ বা মানুষের প্রধান রেচন পদার্থ বলা ভুল, রেচন পদার্থ নির্গমনের প্রধান পথ আর কি মূত্রের মাধ্যমে নির্গত হওয়া। তাহলে এই মূত্র বা ইউরিন সেটা কি না, এই মূত্র বা ইউরিনের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে বা কিছু বিশেষ উপাদান আছে। তাহলে আমরা প্রথমেই আমরা দেখব যে সংজ্ঞাটা কি। ওকে, তাহলে মূত্র কি না, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের, অবভিয়াসলি মেরুদণ্ডী প্রাণীদের নাইট্রোজেন ঘটিত, তাহলে এক এক করে যদি দেখে যাই, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ এ কি না, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ, তাহলে হালকা হলুদ বর্ণের হয়। আর কি আছে, হালকা হলুদ নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, স্বচ্ছ, তাই তো, স্বচ্ছ ঈষৎ লবণাক্ত, ঈষৎ লবণাক্ত, অম্লধর্মী, আর কি অ্যারোমেটিক গন্ধযুক্ত। তাহলে একটা অ্যারোমেটিক গন্ধ থাকবে, অ্যারোমেটিক গন্ধযুক্ত। তাহলে এই হচ্ছে কি তোমার রেচন পদার্থ হচ্ছে মূত্র। তাহলে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ যেটা স্বচ্ছ ঈষৎ লবণাক্ত, অম্লধর্মী, হালকা হলুদ বর্ণের, অ্যারোমেটিক গন্ধযুক্ত যে তরল পদার্থ দেহ থেকে রেচন পদার্থ হিসেবে নির্গত হয়, তাদের বলা হচ্ছে কি মূত্র বা ইউরিন। এবার চলে আসো মূত্র বা ইউরিনের তোমার কিছু বৈশিষ্ট্য আছে। এখানে দেখো দেয়া রয়েছে তোমার কি বর্ণ বা কালা, তাহলে ক্যারেক্টার্স। তাহলে এবার চলে আসো ক্যারেক্টার্স। তাহলে বৈশিষ্ট্য কি কি আছে না, বৈশিষ্ট্য 1 নম্বর পয়েন্ট আমি বলতে পারি, সেটা হচ্ছে কালার। কালারটা কেন হয় না, 1 নম্বর হচ্ছে কালার, COLOR, কালার। মূত্রে হালকা হলুদ বর্ণের বলা হয়েছে। তাহলে হালকা হলুদ বর্ণের কেন না, ইউরোক্রোম যৌগ থাকে, ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক থাকে, তাই তো, ইউরোক্রোম CHROME, ইউরোক্রোম পিগমেন্ট থাকার জন্য, আর ইউরোবিলিন পিগমেন্ট যেটা কি হয় না, হিমোগ্লোবিন ভাঙলে আমরা জানি কি বিলিরুবিন তৈরি হয়। তাহলে হিমোগ্লোবিন ভাঙলে যকৃতে, গ্লোবিন ভাঙলে তৈরি হয় বিলিরুবিন, এবং এই বিলিরুবিন ভাঙলে তৈরি হয় ইউরোক্রোম বা ইউরোবিলিন, এই ইউরোক্রোম বা ইউরোবিলিন থাকার জন্য কি হয়, মূত্র হলুদ বর্ণের হয়, হলুদ বর্ণের হয়। বোঝা গেল? তাহলে কোথা থেকে, এই বিলিরুবিন থেকেই আসছে হচ্ছে ইউরোক্রোম, যেটা কি করে মূত্রের রংটাকে হলুদ করতে সাহায্য করে। তাহলে ইউরোক্রোম থাকার জন্য মূত্র কি হয়, ইয়েলো। ব্যাস 1 নম্বর পয়েন্ট হয়ে গেল।
দু নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে, আর দু নম্বর পয়েন্ট হচ্ছে পরিমাণ বা ভলিউম। ওকে, দু নম্বর পয়েন্ট হচ্ছে ভলিউম বা পরিমাণ, VOLUME, ভলিউম। কত হতে পারে না পথ্য 1 থেকে 1.5 লিটার। তাহলে একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের মূত্র উৎপাদন কত হতে পারে পার ডে 1 থেকে 1.5 লিটার, এবং যদি এটা বয়স্ক মানুষের হয় তাহলে 500 ml থেকে 2500 ml, মানে হাফ লিটার থেকে প্রায় 2.5 লিটার পর্যন্ত মূত্র উৎপন্ন হতে পারে। ওকে, তবে মূত্র উৎপাদন নির্ভর করবে কোথায় না, মূত্র উৎপাদন নির্ভর করবে তোমার কি কোন অবস্থায় আছো, কোন পরিবেশে আছে তার উপর। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে মূত্রের কালার পিগমেন্ট নরমালি হচ্ছে ইয়েলো হয়, কিন্তু অনেক সময় ভিটামিনের বড়ি খেলে বা ভিটামিনের ওষুধ খেলে, বি কমপ্লেক্স ওষুধ যদি খাওয়া হয়, বিশেষ করে B5, সেগুলোর ক্ষেত্রে মূত্র অনেক সময় কমলা বর্ণ ধারণ করে, অনেক সময় মূত্রে রক্ত বেরোলে লাল বর্ণ ধারণ করতে পারে, রঞ্জক থাকার জন্য বিভিন্ন সবুজ বর্ণের হয়ে যায়। তাহলে বিভিন্ন সময় পিগমেন্ট কিন্তু চেঞ্জ হতে পারে, তুমি কি খাচ্ছ তার উপর ডিপেন্ড করে, বা ভিটামিন জাতীয় ওষুধ খেলে কালারটা চেঞ্জ হয়ে যায়, ঘাবড়ানোর কিছু নেই। অনেক সময় এমনি গাঢ় হলুদ হয়ে যায়, ভিটামিনের ওষুধ খেলে এমনি গাঢ় হলুদ হয়ে যায়, বা লিভারের কোনো সমস্যা সেটা সবুজ বর্ণের হয়ে যায়। তো মূত্রের কালার কিন্তু চেঞ্জ হতে পারে। আর ভলিউমটা বলা হলো নরমালি হচ্ছে 1 থেকে 1.5 লিটার, কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অনেক সময় বা পরিণত মানুষদের বয়স্কদের ক্ষেত্রে 500 ml থেকে প্রায় 2500 ml পর্যন্ত বা 2.5 লিটার পর্যন্ত মূত্র উৎপন্ন হতে পারে। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি আছে না আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি। ওকে, আপেক্ষিক গুরুত্ব কত আছে 3 নম্বর, স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে এর স্পেসিফিক গ্র্যাভিটি কত হয়, আপেক্ষিক গুরুত্ব কমা বা বাড়া করে। তাহলে এর ন্যাচারালি আপেক্ষিক গুরুত্ব হয় 1.01 থেকে 1.05, 1.01 থেকে 1.05। কখন এটা বাড়ে বা কখনো কমে। তাহলে কখন বাড়ে না সর্বাধিক কখন হয় না আপেক্ষিক গুরুত্ব তোমার বৃদ্ধি পায়, রক্তের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে, অধিক জল পান করলে আপেক্ষিক গুরুত্ব কমে। ঠিক আছে, তাহলে অধিক জল পান, তুমি যদি অনেক জল খেয়ে ফেলো, অধিক জল পান করলে রক্ত কি হয় ঘনত্ব কমে যায়, তখন এটা 1.003 ঘনত্ব কমে যায়। তাহলে অধিক জল পান করলে রক্তের ঘনত্ব কমে গেল, এবং তখন কি হবে না তখন আপেক্ষিক গুরুত্বটা কম হয়, কত 1.003। আর যদি রক্তের ঘনত্ব বেড়ে যায় তখন কি হবে না তখন আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায়। ঠিক আছে, মূত্রের ঘনত্ব বেড়ে যায় 1 পয়েন্ট, তাহলে বাড়লে কত হবে 1.040, এরকম একটা মান চলে আসে। তো এখানে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব রক্তের গাঢ়ত্ব বৃদ্ধি পেলে, তা গাঢ়ত্ব কমলে আপেক্ষিক গুরুত্ব কমে, গাঢ়ত্ব বৃদ্ধি পেলে আপেক্ষিক গুরুত্ব বাড়ে। তাহলে এই হচ্ছে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। এবার চলে তার পরের পয়েন্ট, সেটা হচ্ছে রিঅ্যাকশন বা পিএইচ। মূত্রের পিএইচটা এসো। তাহলে মূত্রের পিএইচ কত হতে পারে না মূত্রের পিএইচ ন্যাচারালি পিএইচ ভ্যালুটা ডিপেন্ড করে তুমি কি খাচ্ছ তার উপর ডিপেন্ড করবে, তবে ন্যাচারালি এটা হতে পারে 4.5 থেকে 8.2 পর্যন্ত। 4.5 থেকে ভ্যারি করে, 4.5 থেকে 8.2, মানে আম্লিকও হতে পারে কখনো কখনো, আবার ক্ষারীয় হতে পারে। তাহলে এবার কি না কখন আম্লিক হয় এবং কখন ক্ষারীয় হয়, তুমি যদি নিরামিষ খাবার খাও। ঠিক আছে, আচ্ছা তার আগে ন্যাচারালি এটাকে মূত্রের অ্যাভারেজ একটা পিএইচ ধরা হয়, পিএইচ হচ্ছে 6, এটা হচ্ছে অ্যাভারেজ বা গড় মান একটা ধরা হয়। তাহলে মোটামুটি ভ্যারি করতে পারে 4.5 থেকে, সেটা হতে পারে আম্লিক অথবা 8.2 বা ক্ষারীয়। তাহলে আমিষ খেলে, তাই তো প্রোটিন জাতীয় বা আমিষ খাবার খেলে, আমিষ খেলে সেটা কি হবে, আমিষ খেলে হবে আম্লিক বা অ্যাসিডিক, পিএইচটা কমে যাবে। আর নিরামিষ খাবার খেলে, নিরামিষ জাতীয় খাবার খেলে তখন সেটা কি হয়ে যাবে ক্ষারীয়। ওকে, নিরামিষ খাবার খেলে সেটা হয়ে যাবে তোমার ক্ষারীয়। তাহলে এইভাবে পিএইচটা তোমার আপ অ্যান্ড ডাউন করতে পারে। আর 5 নম্বর চলে এসো, 5 নম্বর হচ্ছে গন্ধ। মূত্রে একটা অ্যারোমেটিক গন্ধ থাকে, এবং অনেক সময় মূত্র কি হয় গন্ধ বা অর্ডার, ঠিক আছে, অর্ডার বা গন্ধ, এই মূত্রের গন্ধ অ্যারোমেটিক গন্ধযুক্ত হয়, এছাড়া অনেক সময় দুর্গন্ধযুক্ত হয়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যারোমেটিক গন্ধযুক্ত, অনেক সময় দুর্গন্ধযুক্ত হয়, দুর্গন্ধযুক্ত। কেন না এটা একটা ইউরিনোড বলে একটা যৌগ থাকে, ইউরিনোড, URINODE, C6H8O। এই ইউরিনোড থাকার জন্য মূত্র অনেক সময় কি হয় না মূত্র গন্ধযুক্ত হয়, এবং এগুলো বাথরুমে পড়লে ইউরিয়াটা ব্যাকটেরিয়ার সাহায্যে অ্যামোনিয়া রূপান্তরিত হয়। তাহলে মূত্রে দেখো ক্যারেক্টারগুলো মোটামুটি পেয়ে গেলে, এগুলো হচ্ছে মূত্রের ক্যারেক্টার বা মূত্রের বৈশিষ্ট্য। এবার দেখো ক্যারেক্টারগুলো তাহলে আমাদের যেহেতু হয়ে গেল, আমরা এরপরে চলে আসবো মূত্রের উপাদান বা কম্পোনেন্ট। মূত্রের উপাদান কি কি আছে বা কি কি দিয়ে মূত্রগুলো তোমার কি হয় তৈরি হয়। তাহলে মূত্রের উপাদান এবার চলে আসি, মূত্রের উপাদান। তাহলে নেক্সট আমাদের টপিক আসছে মূত্রের মধ্যে কি কি থাকে। তাহলে প্রথমে আমরা ডেফিনেশন পেলাম এবং তার সঙ্গে পেলাম কি ক্যারেক্টারগুলো। এবার আমরা আসবো হচ্ছে মূত্রের উপাদান। মূত্রের কিছু স্বাভাবিক উপাদান থাকে আর কিছু অস্বাভাবিক উপাদান থাকে। তাহলে মূত্রের উপাদান বা কম্পোনেন্ট গুলোকে ভাগ করা হচ্ছে। তাহলে উপাদান, কম্পোনেন্ট
और উপাদান, সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে একদিকটা করি স্বাভাবিক বা নর্মাল স্বাভাবিক উপাদান, আর একদিকটা করি অস্বাভাবিক উপাদান। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে স্বাভাবিক এবং অস্বাভাবিক। তাহলে যেগুলো থাকা উচিত, স্বাভাবিক আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, অর্গানিক আর ইনঅর্গানিক। অর্গানিক জৈব আর ইনঅর্গানিক অজৈব। ইনঅর্গানিক বা অজৈব। তাহলে খালি শুধু নামগুলো এখান থেকে করবে, অর্গানিক উপাদান বা জৈবিক উপাদান কোনগুলো আর অজৈব উপাদান কোনগুলো। তাহলে জৈব উপাদান যেগুলো আছে সেগুলো লেখো, সেটা হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, প্রোটিন, হিপিউরিক অ্যাসিড। তাহলে ইউরিয়া, জিভে পা ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড, ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড। তারপর হচ্ছে তোমার আরো বলতে পারো কিটোন বডি, অক্সালিক অ্যাসিড, ফেনল, পিউরিন। কিটোন বডি। আচ্ছা, অ্যাকচুয়ালি কিটোন বডি বলাটা উচিত হবে না, কারণ কিটোন বডি তোমার অস্বাভাবিক উপাদান। যাই হোক, নেই। এবার তোমার ফেনল, পিউরিন বেস, কিটোন বডিটাকে বলো না। ফেনল, কিটোন বডিটা বাদ দাও। ফেনল, পিউরিন জাতীয় নাইট্রোজেন বেস, এগুলো বেরোতে পারে, পিউরিন বেস ইত্যাদি। তাহলে এই সমস্তগুলো হচ্ছে কি, এই সমস্তগুলো হচ্ছে তোমার স্বাভাবিক জৈব উপাদান ইত্যাদি। এবার চলে আসো ইনঅর্গানিক স্বাভাবিক অথচ অজৈব উপাদান কোনগুলো, সেগুলো চলে আসি। সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড হতে পারে NaCl, পটাশিয়াম ক্লোরাইড KCl। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। এরপরে তুমি পাবে হচ্ছে ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এক্সেট্রা। তাহলে এগুলো হচ্ছে তোমার কি অস্বাভাবিক উপাদান, স্বাভাবিক অজৈব উপাদান। তাহলে এগুলো গেল কি তোমার কম্পোনেন্ট স্বাভাবিকগুলো। এবার অস্বাভাবিক চলে আসো, যেগুলো স্বাভাবিক থাকা উচিত নয় কিন্তু সেগুলো আছে, তাই তো। তাহলে এমন কিছু উপাদান আছে যেগুলো থাকা উচিত নয় কিন্তু মূত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রথমেই চলে আসি গ্লুকোজ। তাহলে এটা হচ্ছে কি অস্বাভাবিক উপাদান। তাহলে মূত্রে স্বাভাবিক বা 100 ml রক্তে আমাদের গ্লুকোজের পরিমাণ কত জানি, 80 to 120 মিলিগ্রাম পার 100 সিসি। তাহলে 100 সিসি রক্তের মধ্যে থাকা উচিত 180 থেকে 120 মিলিগ্রাম সুগার থাকা উচিত। কিন্তু এটা যখনই 180 ক্রস করে যায়, 180 মিলিগ্রাম পার 100 সিসি এক্সটেন্ড করে, তখনই সেটাকে কি বলি, ডায়াবেটিস মেলিটাস। একটু স্পেলিংটা ভুল হচ্ছে, বাংলায় লিখছি ডায়াবেটিস মেলিটাস, বা যেটাকে বলা হয় মধুমেহ। তাহলে মধুমেহ রোগ হয়। তাহলে যদি রক্তে গ্লুকোজের উপস্থিতি বাড়ে তাহলে মূত্রেও গ্লুকোজের উপস্থিতি বাড়বে, তাই তো। তাহলে সেটাই স্বাভাবিক, সেটাকে ডায়াবেটিস মেলিটাস বলা হচ্ছে। তাহলে রক্তে সাধারণত এইটা স্বাভাবিক থাকা উচিত, কিন্তু যদি বেড়ে যায় তখন মূত্রে আমরা গ্লুকোজ দেখতে পাচ্ছি, তখন সেটাকে বলা হয় গ্লুকোসুরিয়া বা গ্লাইকোসুরিয়া। গ্লুকোসুরিয়া অথবা গ্লাইকোসুরিয়া। একটু শর্ট প্রসেস পড়ে। গ্লুকোসুরিয়া কি, বা মূত্রে গ্লুকোজের অধিক উপস্থিতিকে কি বলা হয়, এটা এক প্রকার রোগ যেটাকে গ্লুকোসুরিয়া বা গ্লাইকোসুরিয়া বলা হলো। তাহলে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে গ্লুকোসুরিয়া, যদি এখানে ফ্রুক্টোজ থাকে ফ্রুক্টোসুরিয়া, ল্যাকটোজ থাকলে ল্যাকটোসুরিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে গ্যালাক্টোজ থাকলে গ্যালাক্টোসুরিয়া। তাহলে কি বললাম, ফ্রুক্টোজ থাকলে ফ্রুক্টোসুরিয়া, গ্যালাক্টোজ থাকলে গ্যালাক্টোসুরিয়া, ল্যাকটোজ থাকলে ল্যাকটোসুরিয়া। তাহলে নামগুলোর উপর ডিপেন্ড করবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে গ্লুকোজের উপস্থিতি একটা অস্বাভাবিক উপাদান। 2 নম্বর উপাদানে আসো। তাহলে 2 নম্বর উপাদান তোমার কি, 2 নম্বর উপাদান হচ্ছে তোমার প্রোটিন। তাহলে প্রোটিন যদি থাকে, তাহলে যদি প্রোটিন থাকে তাহলে কি হবে, প্রোটিন স্বাভাবিক থাকা কত উচিত, 20 থেকে 80 মিলিগ্রাম, হয়েছে। তাহলে স্বাভাবিক অবস্থায় মূত্রে প্রোটিনের পরিমাণ কত না, মূত্রে প্রোটিন থাকে 20 থেকে 80 মিলিগ্রাম, এটা হচ্ছে স্বাভাবিক। মূত্রের মধ্যে এটা থাকা উচিত বা থাকে। যদি এর থেকে বেশি থাকে এবং সেই অবস্থাটাকে বলা হচ্ছে কি প্রোটিন ইউরিয়া বা অ্যালবুমিন ইউরিয়া। তাহলে মেনলি প্রোটিন বের হয় বলে, যদি এর থেকে বেশি হয়ে যায়, এক্সটেন্ড হয়ে যায়, সেটাকে বলা হয় প্রোটিন ইউরিয়া। এবং মেনলি কি বের হয় না, মেনলি হচ্ছে অ্যালবুমিন প্রোটিন নির্গত হয়, তাই বলা হচ্ছে অ্যালবুমিন ইউরিয়া।
অ্যালবুমিন ইউরিয়া। তাহলে মেনলি অ্যালবুমিন নির্গত হয়, অ্যালবুমিন প্রোটিনটাই নির্গত হয়, তাই অ্যালবুমিন ইউরিয়া। তাহলে মূত্রে প্রোটিনের উপস্থিতি হলে প্রোটিন ইউরিয়া, এবং যেহেতু অ্যালবুমিন নির্গত হয় তাই সেটাকে বলা হচ্ছে অ্যালবুমিন ইউরিয়া। তাহলে এটা হলো 2 নম্বর অস্বাভাবিক উপাদান। এবার চলে আসলো 3 নম্বর অস্বাভাবিক উপাদান। 3 নম্বর অস্বাভাবিক উপাদানে কে আছে না, 3 নম্বর অস্বাভাবিক উপাদান তোমার হচ্ছে কিটোন বডি। তাহলে কিটোন বডি 3 নম্বর হচ্ছে কিটোন বডি। তাহলে কত না, কিটোন বডি মূত্রে স্বাভাবিক থাকা উচিত কত, 3 থেকে 15 মিলিগ্রাম, তাই তো? স্বাভাবিক অবস্থায় কিটোন বডি কত থাকে, 3 থেকে 15 মিলিগ্রাম কিটোন বডি মূত্রের মধ্যে নির্গত হয়, এটা স্বাভাবিক। কিন্তু যদি এর থেকে বেশি হয়ে যায় তখন সেটাকে বলবো কিটোনুরিয়া। তাহলে সেই অবস্থাটাকে বলা হচ্ছে, এগুলো সবই কিন্তু অস্বাভাবিক অবস্থা, তখন সেটাকে বলা হচ্ছে কিটোনুরিয়া। তাহলে যদি কিটোন বডি বেশি পরিমাণে নির্গত হয়, কিটোনুরিয়া। পরের পয়েন্ট 4 নম্বর পয়েন্টে আসি। তাহলে 4 নম্বর পয়েন্ট আমি এদিকে চলে আসছি। 4 নম্বর পয়েন্ট আমার কি আছে, 4 নম্বর পয়েন্টে আছে সেটা হচ্ছে তোমার ফ্যাট বা লিপিড। ওকে, তাহলে ফ্যাট বা লিপিড থাকলে, ফ্যাট বা লিপিড, আচ্ছা কিটোন বডি কখন নির্গত হয় না, কিটোন বডি নির্গত হবে তোমার অতিরিক্ত দেহে তোমার ইনসুলিনের পরিমাণ কমে গেলে, ইনসুলিনের পরিমাণ দেহে কমে গেলে অতিরিক্ত কিটোন বডি নির্গত হয়। তখন ভাই ইনসুলিন কি হয়, কিটোন বডি উৎপাদনে বাধা সৃষ্টি করে, তাই এটাকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়। তাহলে কিটোন বডি উৎপাদনে তখন হতে পারে। এবার কোথায় যাব, এবার হচ্ছে ফ্যাট। তাহলে ফ্যাট বা লিপিড, তাহলে ফ্যাট অর লিপিড সাধারণত কি হয় না, বৃক্কজনিত রোগ। ওকে, তাহলে বৃক্কজনিত রোগ বা বৃক্কজনিত রোগ, ফসফরাস বা অ্যালকোহলের বিষক্রিয়া, ঠিক আছে? বৃক্কজনিত রোগ বা কিডনি সমস্যা, বৃক্কজনিত রোগ, আচ্ছা ফসফরাস বা অ্যালকোহল এর বিষক্রিয়া হলে মূত্রে তোমার কি হয় না, প্রচুর পরিমাণে ফ্যাট নির্গত হয়, এটাকে বলা হয় লাইপুরিয়া। ওকে, এটাকে বলা হচ্ছে লাইপুরিয়া, লাইপুরিয়া, এটাকে বলা হচ্ছে লাইপুরিয়া। হলো, তারপরে চলেছে তোমার বিলিরুবিন, জন্ডিস হলে। তাহলে যদি জন্ডিস হয় তখন কি হয়, তোমার বিলিরুবিন নির্গত হয়। 4 নম্বর এবং 5 নম্বর বিলিরুবিন। তাহলে মূত্রের মধ্যে বিলিরুবিন মানে জন্ডিস রোগের ক্ষেত্রে মূত্রে বিলিরুবিন নির্গত হয়। তাহলে বিলিরুবিন ইউরিয়া, ঠিক আছে? এরকম একটু বই থেকে দেখে নিও, কারণ আমি মোটামুটি বেসিক জায়গাগুলো যেগুলো কোশ্চেন পড়ে সেগুলোই বলে যাচ্ছে। বিলিরুবিন ইউরিয়া, তাহলে বিলিরুবিন নির্গত হলে তারপরে কি বেরোতে পারে, সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রক্ত বা ব্লাড। 6 নম্বর হচ্ছে রক্ত বা ব্লাড। মূত্রের মাধ্যমে রক্ত নির্গত হলে তাকে বলা হয় হিমাচুরিয়া। এটা খুব ইম্পর্টেন্ট, হিমাচুরিয়া বলা হয়। তাহলে এটা গেল 6 নম্বর। 7 নম্বর চলে এসো। 7 নম্বর হচ্ছে তোমার যদি ইউরিয়া পুঁজ নির্গত হয়, তার আগে চলে এসো পুঁজ, ঠিক আছে? পুঁজ যদি নির্গত হয় বা যেটাকে মৃত WBC, 7 নম্বর হচ্ছে পুঁজ বা যেটাকে বলা হয় পুজ। তাহলে তখন সেটা হচ্ছে, এগুলো পুঁজটা অ্যাকচুয়ালি কি, পুঁজটা হচ্ছে মৃত WBC শ্বেত রক্তকণিকা, তখন বলা হয় পাইউরিয়া। তাহলে মধ্যে তোমার যদি পুঁজ নির্গত হয় তখন তাকে বলবো পাইউরিয়া। ওকে, তাহলে এবার দেখো এছাড়া আর কি আছে না, এছাড়াও আরো কয়েকটা জিনিস আছে, সেগুলো এক এক করে বলে দিই। পাইউরিয়া 7 নম্বর। 8 নম্বর চলে এসো ইউরিয়া, ঠিক আছে? 8 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার কি, ইউরিয়া যদি নির্গত হয় মূত্রের মধ্যে দিয়ে তখন তাকে বলা হয় ইউরিমিয়া, ঠিক আছে? তাহলে দেখো মোটামুটি সবগুলোই বললাম অস্বাভাবিক উপাদান, এবং এক এক করে তোমরা যদি দেখে নাও সব অস্বাভাবিক উপাদানগুলোকে তাহলে বুঝতে আরো সুবিধে হবে। 1 নম্বর ছিল মূত্রের মধ্যে যদি গ্লুকোজ নির্গত হয় সেটাকে বলা হয় গ্লুকোসুরিয়া আর গাইকোসুরিয়া। তাহলে অবশ্যই দেহে স্বাভাবিকের থেকে যদি বেড়ে যায় গ্লুকোজটা তখন তাকে গ্লাইকোসুরিয়া বলে। যদি প্রোটিন নির্গত হয় তাকে বলা হয় প্রোটিনুরিয়া বা প্রোটিন ইউরিয়া, বা অ্যালবুমিন নির্গত হয় বলে অ্যালবুমিন ইউরিয়া। যদি কিটোন বডি নির্গত হয় তখন তাকে বলা হয় কিটোনুরিয়া। ফ্যাট নির্গত হলে লাইপুরিয়া। বিলিরুবিন নির্গত হলে তোমার বিলিরুবিন ইউরিয়া। রক্ত নির্গত হলে হিমাচুরিয়া। পুঁজ যদি নির্গত হয় সেটাকে বলে পাইউরিয়া, এবং ইউরিয়া নির্গত হলে সেটাকে বলা হয় ইউরিমিয়া। তাহলে দেখো অস্বাভাবিক উপাদান, এবং ভালো করে যেগুলো পড়বে সেগুলো আমি মার্ক করে দিই, সেটা হচ্ছে গ্লুকোজটা ভালো করে পড়লে, প্রোটিনটা ভালো করে পড়লে, কিটোন বডি ভালো করে পড়লে, ঠিক আছে? এবং রক্তটা ভালো করে পড়বে,
রক্ত, আর 8 নম্বর হচ্ছে ইউরিয়া। তাহলে এইগুলো হচ্ছে ভালো করে দেখে রাখবে, এইগুলো হচ্ছে তোমার মূত্রের অস্বাভাবিক উপাদান। এবার আমরা চলে আসি মূত্র সৃষ্টিকারী বা প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি আছে, মানে কোন কোন পদার্থ বা যারা মূত্র উৎপাদনে প্রভাব বা শর্ত বিস্তার করতে পারে বা মূত্র উৎপাদনটাকে কম বেশি করতে পারে। তো চলো আমরা দেখে নিই মূত্র উৎপাদনকারী বা প্রভাব বিস্তারকারী কি কি শর্ত আছে। এবার আমাদের টপিক দেখো, যে টপিকটা এবার আমাদের আছে সেটা হচ্ছে যে মূত্র উৎপাদনে প্রভাব বিস্তারকারী শর্ত। তাহলে এমন কিছু উপাদান আছে যারা মূত্র উৎপাদনটাকে বাড়াতে পারে বা কমাতে পারে। তাহলে কে কে আছে কয়েকটা পয়েন্ট জাস্ট দেখে নাও, এবং বই থেকে রিডিং করে নেবে, এটা পড়লে বুঝে যাবে। একটা হচ্ছে তোমার জল গ্রহণ। ওকে, তাহলে জল গ্রহণ 1 নম্বর, জল গ্রহণ। তাহলে জল গ্রহণ করলে মূত্র উৎপাদন বাড়বে, সেটাই স্বাভাবিক। তাহলে জল গ্রহণের মোটামুটি 1 থেকে 2 ঘন্টা, তাহলে জল গ্রহণের প্রচুর পরিমাণে জল পান করলে, মানে 1 থেকে 2 লিটার জল পান করলে মূত্র উৎপাদন বেড়ে যায়। ওকে, তাহলে তুমি প্রচুর পরিমাণে মানে 1 থেকে 2 লিটার জল পান করলে কি হবে, মূত্র উৎপাদন, মূত্রের পরিমাণটা কি হবে, বৃদ্ধি পাবে, মূত্রের পরিমাণ বৃদ্ধি পেল। এবং মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে, তাহলে জল পান করার 15 থেকে 20 মিনিটের মধ্যে মূত্র উৎপাদনটা বেড়ে যাবে। তাহলে জল পান করার 15 থেকে 20 মিনিটের মধ্যেই বা 15 থেকে 30 মিনিটের মধ্যে মূত্র উৎপাদন শুরু হয়। এবং দ্বিতীয় ঘন্টায়, তাহলে 15 থেকে 20 বা 30 মিনিট যদি বলো তুমি, 30 মিনিটে মূত্র উৎপাদন বাড়বে। তাহলে বাড়তে বাড়তে কোথায় হবে, সেকেন্ড আওয়ার বা দ্বিতীয় ঘন্টা কি হবে, সর্বাধিক। তাহলে দ্বিতীয় ঘন্টা মূত্র উৎপাদন কি হবে, মানে সব থেকে বেশি হবে আর কি, সর্বাধিক। তারপরে কি হবে, দ্বিতীয় ঘন্টার পরবর্তী সময়ে আস্তে আস্তে কি হবে, ঘন্টা 3 পর আবার স্বাভাবিক অবস্থায়, মানে তৃতীয় চতুর্থ ঘন্টা, 3 ঘন্টা, 3 আওয়ার্স, 4 আওয়ার, ঠিক আছে, সেখানে কি হবে, আস্তে আস্তে স্বাভাবিক হবে, স্বাভাবিক। তাহলে তুমি যদি প্রথম প্রচুর পরিমাণে একবারে প্রচুর পরিমাণে জল খাও বা কিছু সময় ছাড়া ছাড়া যদি প্রচুর পরিমাণে জল খাওয়া হয়, প্রায় 1 থেকে 2 লিটার, তাহলে মূত্রের উৎপাদনটা বাড়বে। এবং প্রথম 30 মিনিটের মধ্যে, 15 থেকে 30 মিনিটের মধ্যে ডাইউরেটিক্স বা মূত্র বিবর্ধক যারা আছে তাদের পরিমাণটা বেড়ে গেল। এবং বেড়ে যাওয়ার পর কি হচ্ছে না, প্রথম বাড়তে 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 সেকেন্ড ঘন্টায় গিয়ে মূত্রের উৎপাদন সর্বাধিক হচ্ছে, এবং তারপরের পরবর্তী ঘন্টা আস্তে আস্তে মূত্রের উৎপাদনটা স্বাভাবিক হারে ফিরে আসছে। তাহলে অধিক জলপান মূত্র উৎপাদনকে নিয়ন্ত্রণ করতে পারে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, স্যালাইন ইনজেকশন। তাহলে স্যালাইন ইনজেকশন যদি দেওয়া হয় বা স্যালাইন ইনজেকশন, তাহলে স্যালাইন ইনজেকশন যদি দেওয়া হয় তাহলে মূত্রের উৎপাদন, কারণ স্যালাইন মানে হচ্ছে লবণ, স্যালাইন ইনজেকশন দিলে মূত্রের উৎপাদন কি হবে, প্রচুর পরিমাণে বাড়বে। তুমি স্যালাইন ইনজেকশন কোথায় দেবে, স্যালাইন ইনজেকশন দিলাম সিরামে স্যালাইন ইনজেকশন দিলে মূত্র উৎপাদন বৃদ্ধি, মূত্র উৎপাদন ধীরে ধীরে বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি, সেটা কি হবে, দ্বিতীয় ঘন্টায় সর্বাধিক, এবং আস্তে আস্তে সেটা স্বাভাবিক হবে। তাহলে দ্বিতীয় ঘন্টায় একই ঘটনা ঘটছে, প্রথম মূত্রে সিরামে তোমার স্যালাইন ইনজেকশন দেওয়া হলো, মূত্রের উৎপাদনটা বাড়বে এবং দ্বিতীয় ঘন্টায় সেটা সর্বাধিক হবে, তারপর আস্তে আস্তে সেটা স্বাভাবিকের দিকে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার কি 2 নম্বর পয়েন্ট। এবং 3 নম্বর হচ্ছে স্যালাইন বহন। ঠিক আছে, স্যালাইন গ্রহণ হলে, জল গ্রহণ করলে মাঝারি ধরনের মূত্র উৎপন্ন হয় 3 লিটার সমসারাম লবণ জল গ্রহণ করলে। তাহলে স্যালাইন ওয়াটার, ওকে, বা স্যালাইন, শুধুমাত্র স্যালাইন গ্রহণ করলে। 3 নম্বর পয়েন্ট বলো, স্যালাইন গ্রহণ। তাহলে মোটামুটি 3 লিটার, মোটামুটি তোমাকে খেতে হবে কতটা জল, তাহলে যতটা খেতে হবে, নুন জল খেতে হবে মোটামুটি ঘন্টায় 3 লিটার সমসারক লবণ জল, তাই তো, সমসারক বলতে দেহের ঘনত্বের সাথে যেন মিল হয়। তাহলে ঘন্টায় 3 লিটার সমসারক, আইসোটনিক সমসারক স্যালাইন জল খেতে হবে। স্যালাইন জল, যারা দেহের ঘনত্ব এবং জলের ঘনত্ব দুটো সমান হয়, তাহলে মূত্রের উৎপাদন কি হবে, মূত্র উৎপাদন বৃদ্ধি পাবে। বুঝছে, আচ্ছা, এটা গেল 3 নম্বর পয়েন্ট। এবার চলে আসো 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি, জলের অভাব। ঠিক আছে, তাহলে জলের অভাব যদি দেখা যায়, জলাভাব যেটা বলা হচ্ছে, তাহলে দেহে যদি জলের অভাব দেখা যায় তাহলে মূত্র উৎপাদন কি হবে, মূত্র উৎপাদন হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে 4 নম্বর গেল। আর 5 নম্বর বলার আর দরকার নেই, আর কিছু আমার যেতে হবে না।
তবে মূত্রের উৎপাদন বাড়বে। মূত্রের রং, তাহলে জল অভাব হলে মূত্রের উৎপাদন হ্রাস পাবে, মূত্রের রং মূত্র গাঢ় হয়ে যাবে, অতিসারক হয়ে যাবে এবং মূত্রে তোমার বিভিন্ন উপাদানের পরিমাণ বৃদ্ধি পেয়ে মূত্র গাঢ় বর্ণ ধারণ করবে এবং ঘনত্বটা অনেকটাই বৃদ্ধি পাবে। তাহলে মোটামুটি দেখো মূত্র উৎপাদনের নিয়ন্ত্রণকারী শর্তগুলোর মধ্যে এইগুলো হচ্ছে মূত্র উৎপাদনটাকে কন্ট্রোল করছে। তাহলে এটা হচ্ছে এগুলো শর্ত। এবার চলে আসবো আমার কি না, এবার হচ্ছে আমি যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে তোমার মূত্রের কাজ। মূত্রের কাজটা কি? তাহলে মূত্রের কাজটা দিলেই মোটামুটি আমাদের জায়গাটা কমপ্লিট হবে। তাহলে মূত্রের কাজটা এবার বলে দিই, এখানেই লেখো, সেটা হচ্ছে আমাদের পরবর্তী টপিক, মূত্রের কাজ। মূত্রের সাহায্যে কি হয়? মূত্রের কাজ, যদিও এটা ততটা ইম্পর্টেন্ট নয় তবুও বিষয়টাকে একটু বলে দিই। মূত্রের কাজ কি না, মূত্রের নাইট্রোজেন ঘটিত এবং সালফার ঘটিত দূষিত পদার্থগুলোকে নির্গত করে। ঠিক আছে, তাহলে 1-2 করে পয়েন্ট নিই। নাইট্রোজেন ঘটিত, নাইট্রোজেন এবং সালফার ঘটিত রেচন পদার্থ বা দূষিত পদার্থ নির্গমন, দূষিত পদার্থ নির্গমন। তাহলে দেহের মধ্য দিয়ে তোমার কি করে? নাইট্রোজেন এবং সালফার ঘটিত দূষিত পদার্থগুলোকে বের করে দিতে সাহায্য করে। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট কি না, জল এবং খনিজ লবণের ভারসাম্য। ঠিক আছে, তাহলে 2 নম্বর পয়েন্ট, দেহ থেকে জল, দেহের মধ্যে জল এবং খনিজ লবণের ভারসাম্যটা বজায় রাখে, ভারসাম্য বজায় রাখা। তাহলে দেহ থেকে প্রয়োজনীয় অতিরিক্ত খনিজ লবণ বা অপ্রয়োজনীয় জল সেগুলো দেহ থেকে বের করে দিচ্ছে, দিয়ে জল এবং খনিজ লবণের ভারসাম্যটাকে কি করছে? ভারসাম্যটাকে বজায় রাখছে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি না, 3 নম্বর পয়েন্ট, দেহের তাপের সাম্যতা বজায় রাখে। তাহলে মূত্রের মাধ্যমে কিছুটা পরিমাণ কি হয়? তাপ দেহ থেকে নির্গত হয়, তাপ সাম্যতা বজায় রাখা। তাহলে তাপ বের করে দিয়ে তাপের সাম্যতাটাকে বজায় রাখতে সাহায্য করে। 3 নম্বর গেল। আর একটা পয়েন্ট বলবো 4, অতিরিক্ত গ্লুকোজকে বাইরে বের করে দেয়। তাহলে অতিরিক্ত গ্লুকোজ, ঠিক আছে, অতিরিক্ত গ্লুকোজকে বাইরে বের করে, অতিরিক্ত গ্লুকোজকে দেহের বাইরে নির্গত করে, দেহের বাইরে নির্গত করে। ফলে কি হবে? দেহের গ্লুকোজের সাম্যতাটাও বজায় থাকলো। তাহলে মোটামুটি দেখো এইগুলো পেলে কি তোমার মূত্রের কাজ। তাহলে মূত্রের কাজটাও হয়ে গেল। মূত্রের কাজ এবার দেখো তাহলে কি কি পড়লে, একটা হচ্ছে নাইট্রোজেন এবং সালফার ঘটিত দূষিত পদার্থকে নির্গমন। মূত্র কিছু পরিমাণ তাপ দেহ থেকে নির্গত করে দেয়, দিয়ে দেহের তাপের সাম্যতা বজায় রাখে। জল এবং খনিজ লবণগুলো বের করে দেয়, ফলে জল এবং খনিজ লবণের সাম্যতা বজায় রাখতে দেহে সাহায্য করে। আর কি করে? অতিরিক্ত গ্লুকোজ বা এক্সেস গ্লুকোজ যেটা হচ্ছে সেটাকেও দেহের বাইরে বের করে দিচ্ছে। তাহলে দিয়ে তোমার দেহের সাম্যতাটাকে বজায় রাখছে। তাহলে এইগুলোই গেল মোটামুটি কি না, এইগুলোই গেল হচ্ছে তোমার মূত্রের কাজ। এবার দেখো জল গ্রহণের সময় একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে ডাইইউরেটিক্স বা মূত্র বিবর্ধক। এবার আমরা আসবো ডাইইউরেটিক বা মূত্র বিবর্ধক কি। চলো দেখে নিই আমরা ডাইইউরেটিক্স কি। দেখো তাহলে আমাদের এবার যে টপিকটা আমরা আসবো বললাম সেটা হচ্ছে ডাইইউরেটিক্স। ডাইইউরেটিক্স যেটাকে বলা হচ্ছে কি মূত্র বিবর্ধক। বলছে আমাদের খাদ্যের মধ্যে এমন কিছু পদার্থ থাকে যারা কি করে, যারা ন্যাচারালি দেহের জল এবং ইলেকট্রোলাইটস যেগুলো থাকে তাদের পরিমাণগুলো বৃদ্ধি করে। তাহলে এমন কিছু খাদ্য উপাদান থাকে বা এমন কিছু খাদ্য থাকে যারা দেহের মধ্যে জল এবং ইলেকট্রোলাইটসের পরিমাণ মানে বিভিন্ন যে আয়নগুলো আছে তাদের পরিমাণটাকে বৃদ্ধি করছে, তাদেরকে বলা হচ্ছে মূত্র বিবর্ধক। ঠিক আছে, তাহলে এমন কিছু উপাদান, ঠিক আছে, এমন কিছু উপাদান, তাহলে যে সংজ্ঞাটা লেখো, এমন কিছু খাদ্য উপাদান, এমন কিছু খাদ্য উপাদান যারা দেহে জল ও ইলেকট্রোলাইটস এর পরিমাণ কি করে না বৃদ্ধি করে, তাদের কি বলা হচ্ছে? তাদের বলা হচ্ছে ডাইইউরেটিক্স। তাহলে এই সমস্ত পদার্থগুলোকে মূত্র বিবর্ধক বলা হচ্ছে। তাহলে কে কে হতে পারে না, এদের কয়েকটা এক্সাম্পল এসো। সেটা হচ্ছে যারা প্রচুর পরিমাণে চা, কফি এসব খায় তাদের ক্ষেত্রে মূত্র উৎপাদন বৃদ্ধি পায়। তাহলে কি হবে? তাহলে যারা চা কফি খেলো, তাহলে চা এবং কফি ডায়াবেটিক্স এর মধ্যে ফেলতে পারি। এছাড়াও আরো কয়েকটি উপাদান আছে, সেটা হচ্ছে জল, স্যালাইন, অ্যালকোহল। হ্যাঁ, কয়েকটা আরো এক্সাম্পল দেখো, জল হতে পারে, জল,
স্যালাইন, যেটা আগে আমরা দেখছিলাম, একটু আগেই আমরা দেখলাম, স্যালাইন, অ্যালকোহল, অ্যালকোহল, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ওকে, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, Cl2, সরি, CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড এক্সেট্রা। তাহলে এই সমস্ত পদার্থগুলো কি করে না, এই সমস্ত পদার্থগুলো দেহে তোমার ডাইইউরেটিক্স হিসাবে কাজ করে। এবং তাহলে জল এবং ইলেকট্রোলাইটসের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে কি, মূত্রের পরিমাণ। তাহলে যে সকল পদার্থ, তাহলে অ্যাকচুয়ালি সংজ্ঞাটা আমি কি বলতে পারি, যে সকল পদার্থ বা যে সকল খাদ্য উপাদান দেহে জল এবং ইলেকট্রোলাইটসের পরিমাণটা বৃদ্ধি করছে, এবং যারা কি করে না, যারা মূত্রের উপাদানটাকে বৃদ্ধি করে, মূত্রের পরিমাণটাকে, উৎপাদনটাকে বৃদ্ধি করে, তাহলে সেই সকল পদার্থগুলোকে বলা হচ্ছে ডাইউরেটিক্স। তাহলে কি কি বললাম, স্যালাইন ওয়াটার হতে পারে, জল হতে পারে, শুধু স্যালাইন হতে পারে, অ্যালকোহল, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, জ্যান্থিন, এই সমস্ত পদার্থগুলো হয়। এবং যারা বেশি চা এবং কফি পান করেন তাদের ক্ষেত্রে কিন্তু মূত্র উৎপাদনটা বেড়ে যায়, তখন চা এবং কফিকে আমি কি বলতে পারি, ইলেকট্রোলাইটসের মধ্যেই ফেলতে পারি। তাহলে মোটামুটি দেখো আমাদের মূত্র উৎপাদন এবং মূত্র সম্পর্কিত যাবতীয় যা ছিল সবকিছুই আমরা কমপ্লিট করলাম আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা নতুন টপিকে যাব না, কারণ আমরা অনেকটাই ক্লাসটা লেন্দি হয়ে গেছে আমাদের। তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই শেষ করব। আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।